ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্কের একটি প্র্যাকটিস সেট সলভ করব। সলভ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের শেয়ার করে নিই। তোমরা যদি আমাদের ম্যাথ 0 টু হিরো কোর্সে ভর্তি হতে চাও এবং সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিক পদ্ধতিতে অঙ্ক শিখতে চাও, যে কোর্স সমস্ত রকমের সরকারি চাকরি পরীক্ষার জন্য উপযোগী, তাহলে কিন্তু এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। 11 থেকে 14 তারিখ অবধি বিশেষ অফারে চলছে। ওকে, তাহলে এই অফারের সুবিধা যদি নিতে চাও তাহলে এক্ষুনি এই নম্বরে কন্ট্যাক্ট করে কিভাবে কি প্রসিডিওরে এডমিশন নিবে সমস্ত কিছু জেনে নিতে পারো। ওকে, লেট করে না, অফার কিন্তু স্বল্প সময়ের জন্য 11 থেকে 14, পরে আবার কোর্স ফি বৃদ্ধি পাবে। তাই জয়েন হতে গেলে এক্ষুনি এই নম্বরে কন্ট্যাক্ট করে প্রসিডিওরটা জেনে। তো দেখো 1 নম্বরে কি বলছে, এক ব্যক্তির ভ্রমণকালীন, আচ্ছা এটা দৈনিক না, এটা মোট খরচ হবে। হ্যাঁ, এটা হবে মোট খরচ। হ্যাঁ, এটা দৈনিক খরচ হবে না, এটা টোটাল খরচ করে দিই। হ্যাঁ, টোটাল খরচ। দেখো প্রশ্নটা কি বলছে, খুব ভালো অঙ্ক, এটা ভাঙিয়ে করলে না অনেকটা বড় হবে। এটা আমরা অপশন টেস্ট করব। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। দেখো মোট খরচ হিসাবে 360 টাকা রয়েছে। হ্যাঁ, যদি তিনি তার ভ্রমণের সময় 4 দিন বাড়িয়ে দেন তাহলে তার দৈনিক খরচ 3 টাকা কমাতে হবে। প্রকৃত ভ্রমণকালীন সময় কত? দেখো আমরা অপশন টেস্ট করি, এটা ভাঙিয়ে করলে এক্স ওয়াই দ্বারা একটা জটিল ইকুয়েশনে পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা ধরলাম প্রথম অপশনটা টেস্ট করি। হ্যাঁ, 15। যদি সে 15 দিন ভ্রমণ করে, 15 দিন, আমরা ধরলাম তার প্রকৃত ভ্রমণকালীন সময় 15 দিন। তাহলে 15 দিন যদি ভ্রমণ করে, টোটাল তার কাছে আছে কত টাকা? 360 টাকা। তাহলে একদিনে কত টাকা খরচ করতে হবে? 24 টাকা, তাই না? 15 দিয়ে 360 কে ভাগ করো, 360 কে দিয়ে যদি 15 দিয়ে ভাগ করো, তার মানে কত হয়? 24 টাকা। তাহলে দৈনিক খরচ করতে হবে কত টাকা? 24 টাকা। একদিনে 24 টাকা খরচ করবে, এটা দৈনিক খরচ একদিনে। হ্যাঁ, তাহলে টোটাল খরচ কত হবে বলো দেখি? 24 ইন্টু 15, 360 টাকা। ওকে, এবার বলছে যদি সে তার ভ্রমণের সময় 4 দিন বাড়ায়, তাহলে আগে 15 দিন, এখন 4 দিন বাড়ালে কত হবে বলে দেখি? 19 দিন। তাহলে বলছে তার দৈনিক খরচ 3 টাকা কমাতে হবে। আগে 24 টাকা খরচ করতো, এখন 3 টাকা কমাবে। তার মানে কত টাকা খরচ করবে? 21 টাকা। তাহলে বলো দেখি, একদিনে যদি 21 টাকা খরচ করে, তাহলে 19 দিনে কত টাকা খরচ করবে? 19 আর 21 গুণ করো, 1900 কে 19 এর 9, 19 দুগুণে 38, 39, 399 টাকা লাগবে। সে যদি 4 দিন ভ্রমণ বাড়ায় এবং দৈনিক খরচ 3 টাকাও কমায়, তবু তার টোটাল এবার খরচ হবে 399 টাকা। কিন্তু তার কাছে তো 360 টাকা আছে। সে বলছে 360 টাকা দিয়ে অ্যাডজাস্ট করতে চাচ্ছে, তাহলে এটা হচ্ছে না। হ্যাঁ, বুঝা গেল কি বললাম? সে যদি 4 দিন বাড়ায় এবং দৈনিক খরচ 3 টাকা কমালেও সে 360 টাকা দিয়ে চলবে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এ হচ্ছে না। বি, আমরা ধরলাম তার ভ্রমণকালীন সময় 20 দিন। তাহলে 20 দিন যদি ভ্রমণ করে না, তাহলে একদিনে কত টাকা খরচ করতে হবে? 20 দিয়ে 360 কে ভাগ করে 18 টাকা। একদিনে 18 টাকা খরচ, দৈনিক খরচ, টোটাল খরচ 360 টাকা। দেখো তো, যদি 4 দিন বাড়ায়, অ্যাডজাস্ট হবে কি? 4 দিন যদি সে ভ্রমণের সময় বাড়ায়, তাহলে এবার সে 24 দিন ভ্রমণ করবে। তার দৈনিক খরচ 3 টাকা কমাবে। আগে 18 টাকা খরচ করতো, এখন 3 টাকা কমাবে। তার মানে কত টাকা খরচ করবে বলে দেখি বস? 15 টাকা। তাহলে একদিনে যদি 15 টাকা খরচ করে, তাহলে 24 দিনে কত খরচ হবে? 24 আর 15 গুণ করো, 360 টাকা। তাহলে দেখো অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু। সে যদি 20 দিন ভ্রমণ করে দৈনিক 18 টাকা খরচ করে, 360 টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে, 360 টাকা আছে। আর সে যদি চায় 4 দিন বাড়াবে, 24 দিন ভ্রমণ করবে এবং দিনে 15 টাকা খরচ করবে, তাহলে 360 টাকা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। তার মানে তোমরা বলবে অপশন বি হবে অ্যান্সার, সি আর ডি তে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, একটি ক্লাসের একদল ছাত্রের মধ্যে 1250টি কমলালেবু ভাগ করে দেওয়া হবে। ওই দলে যতজন ছাত্রী ছিল, প্রত্যেক ছাত্রী তার দ্বিগুণ সংখ্যক কমলালেবু পেল। মানে একজন যদি ছাত্রী থাকে, তাহলে একজন কমলালেবু পাবে কতগুলি? 2x করে। ছাত্রী যদি x জন থাকে, তাহলে একজন কমলালেবু পাবে 2x করে। তাহলে মোট কমলালেবুর সংখ্যা কত? গুণ করলে পাওয়া যাবে 2x স্কয়ার। আর প্রশ্নে দেখো কমলালেবু কত বলছে? 1250টি। 2 দিয়ে ভাগ করো, কত হয়? 625। তাহলে স্কয়ার সরালে এদিকে রুট হবে 25, 625 এর বর্গমূল 25। বুঝা গেল? তার মানে ছাত্রী কতজন আছে বলে দেখি? ছাত্রী আছে কতজন? 25 জন। আর প্রত্যেকে কমলালেবু পেলো তার দ্বিগুণ, 25 এর ডাবল 50টি করে। ওকে, দেখো 3 নম্বরে কি বলছে, প্রাপ্তবয়স্ক একটি শ্রেণীর গড় বয়স হচ্ছে 40 বছর। 12 জন নতুন ছাত্র যাদের গড় বয়স 32 বছর শ্রেণীতে যোগদান করে এবং গড় বয়স 4 বছর কমে যায়। শ্রেণীতে আগের মোট ছাত্র সংখ্যা কত ছিল? এটা এক্স টেক্স দিয়ে করলে একটা বড় লেন্দি প্রসেস হবে, তার চেয়ে বরং না এটা সুন্দরভাবে আমরা এলিগেশন দিয়ে করে দিই। কি করে বুঝলাম এলিগেশন হবে? দেখো মন দিয়ে শুনো।
প্রথমে কতজন ছাত্র ছিল আমরা জানি না, তাদের গড় বয়স কত 40। পরে কিছু ছাত্র আসলো ভাই, তাদের গড় বয়স কত 32। দেখো দুটোরই দেওয়া আছে গড়, দেখো দুই ভাগ হচ্ছে, দুটোরই গড় দেওয়া আছে। প্রথমে যারা ছিল তাদের গড় 40, পরে যারা আসলো তাদের গড় 32, দুটো মিলে গড় কত এটাও দেওয়া আছে, তিনটেই দেওয়া আছে। দেখো প্রথম ভাগেরও গড় দেওয়া আছে, পরের ভাগেরও গড় দেওয়া আছে। টোটাল গড় 4 বছর কমবে, মানে আগে কত ছিল 40 না, এবার 40 থেকে 4 কমবে, তার মানে কত হবে 34। সব দেওয়া আছে বস। প্রথমে গড় 40, পরে যারা আসলো তাদের গড় 32, দুটো মিলে ওভারঅল গড় সেটা মাঝখানে, এইভাবে ইন্টিগ্রেশন হয়। এবার এই দুটোর ডিফারেন্স 4, এই দুটোর ডিফারেন্স 4, ছোট করলে তার মানে কত হয় 1:1। তার মানে প্রথমে ছিল 1 ভাগ স্টুডেন্ট, পরেও কত ভাগ বলে দিকে আসলো 1 ভাগ স্টুডেন্ট, পরে আসলো 1 ভাগ স্টুডেন্ট। আর প্রশ্নে দেওয়া আছে পরে কতজন স্টুডেন্ট আসলো বলে দিকে 12 জন। তার মানে 1 এর ভ্যালু যদি 12 হয়, কত গুণ 12 গুণ, তাহলে প্রথমে স্টুডেন্ট ছিল 1 ভাগ, 1 এর ভ্যালু কত, এটাও 12। এজন্য দুটো সমান, পরেও 12 জন আসলো, আর প্রথমে কতজন স্টুডেন্ট ছিল 12 জন, এটি বার করতে বলছে। শ্রেণীতে আগে কতজন স্টুডেন্ট ছিল 12 জন ছিল, এটি অ্যান্সার। 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের 75%। একক 3 অঙ্কের, একক, দশক আর শতক। এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের 75% মানে 3/4, মানে দশকের ঘরের অঙ্ক যদি 4 ভাগ হয়, এককের ঘরের অঙ্ক কত হবে তার 3 ভাগ। এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্কের 75% মানে 4 ভাগের 3 ভাগ। দশকের ঘরে 4 ভাগ হলে এককের ঘরে 3 ভাগ। এক্স দিয়ে ধরি, হ্যাঁ, তাহলে এটা 4 ভাগ তো আমরা ধরলাম 4x, এটা 3 ভাগ আমরা ধরলাম 3x। আর কি বলছে, দশকের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে 1 বেশি। দশকের ঘরের অঙ্ক শতকের ঘরের অঙ্কের থেকে 1 বেশি, তার মানে তুমি বলতে পারো আচ্ছা শতকের ঘরের অঙ্ক হচ্ছে দশকের ঘরের অঙ্কের থেকে 1 কম। দশকেরটা যদি 1 বেশি হয় তাহলে শতকেরটা 1 কম। তাহলে টোটাল কত ইসে কি বলছে বলো দেখি, এখানে শতক আর দশকের সমষ্টি 15, শতক আর দশক যোগ করলে কত হয় 4 4 8x - 1। আর প্রশ্নে কি বলছে শতক আর দশকের সমষ্টি 15, তাহলে 8x এর ভ্যালু কত হবে 16 হবে। তার মানে x এর ভ্যালু কত হবে 8 দিয়ে 16 কে ভাগ করলে 2, তাই না? তার মানে এককের ঘরের অঙ্ক কত হবে 3 দুগুণে 6, দশকের ঘরের অঙ্ক 4 দুগুণে 8, আর শতকের ঘরের অঙ্ক 4 দুগুণে 8 - 1 7। ওকে, তাহলে সংখ্যাটা কত হবে, প্রথমে এককের ঘরের অঙ্ক, পরে দশকের ঘরের অঙ্ক, পরে শতকের ঘরের অঙ্ক, তার মানে সংখ্যাটা হবে 786, রাইট? এবার দেখো 5 নম্বরে কি বলছে, একজন লোকের বয়স তার ছেলে রনিতের বয়সের 4 গুণ। 8 বছর পরে লোকটির বয়স রনিতের বয়সের 2.5 গুণ হবে, তারও 8 বছর পরে লোকটির বয়স রনিতের বয়সের কত গুণ হবে? হ্যাঁ, তাহলে দিয়ে লিখি পিতা, লোক মানে তার পিতা আর কি, হ্যাঁ, আর পুত্র। পুত্রের বয়স যদি 1 ভাগ হয় তাহলে পিতার বয়স হবে 4 গুণ মানে 4 ভাগ। পুত্রের বয়স যদি 1 ভাগ হয় তাহলে পিতার বয়স তার 4 গুণ হবে মানে 4 ভাগ হবে। 8 বছর পরে কি বলছে, লোকটির বয়স রনিতের মানে তার ছেলের বয়সের 2.5 গুণ হবে, মানে পুত্রের বয়স যদি হয় 1 ভাগ তাহলে পিতার বয়স হবে 2.5 গুণ মানে 2.5 ভাগ। পূর্ণ সংখ্যা আনার জন্য এটারও 2 দিয়ে গুণ করি তাহলে 5 হবে, এদিকেও 2 দিয়ে গুণ করো তার মানে 2 কে 2 হবে। তাহলে বর্তমানে পিতা আর পুত্রের বয়সের অনুপাত 4:1, আর 8 বছর পরে হবে 5:3। এই ধরনের অঙ্কে বয়সের ডিফারেন্সটা সেম রাখতে হয়। এখন ডিফারেন্স কত 3, 8 বছর পরে বয়সের ডিফারেন্স 3, সেমই আছে, তাহলে প্রবলেম নেই। এবার কম্পেয়ার করো, 4 থেকে 5 হলো কত বাড়লো 1 ভাগ। আর প্রশ্নের ভাষা অনুযায়ী 8 বছর পরে বলছে না, তাহলে প্রশ্নের ভাষা অনুযায়ী 8 বছর বাড়বে, তাহলে 1 এর ভ্যালু 8। তাহলে 8 বছর পরে পিতার বয়স কত হবে, বর্তমান দরকার নেই, 8 বছর পরে 5 ভাগ হবে না, 5 এর ভ্যালু 5 8 40, আর পুত্রের বয়স হবে 2 ভাগ, 2 এর ভ্যালু কত হবে 8 দুগুণে 16। 8 বছর পরে পিতার বয়স 40, পুত্রের বয়স হবে 16, বলছে তারও 8 বছর পরে, তারও 8 বছর পরে পিতার বয়স আরো 8 বাড়বে 48, আর পুত্রের বয়স আরো 8 বাড়বে, তার মানে কত হবে 24। পিতার বয়স হবে 48, পুত্রের বয়স 24, তার মানে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ, পিতার বয়সকে পুত্রের বয়স দিয়ে ভাগ করো, 24 দিয়ে 48 কে ভাগ করো 2, তার মানে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ হবে বলে দেখি ভাই 2 গুণ হবে, রাইট? একটি শ্রেণীতে 65 জন ছাত্র এবং 4 জন শিক্ষকের সাথে মধ্যে প্রত্যেক ছাত্র মিষ্টি পেয়েছিল, যেটা মোট ছাত্রের 20%। প্রত্যেক ছাত্র ছাত্র কতজন 65 জন, আর প্রত্যেক ছাত্র কয়টি করে মিষ্টি পেয়েছিল বলে দিকে মোট ছাত্র কত 65, এর 20% মানে 1/5, 5 দিয়ে 65 কে ভাগ করো 13, তাহলে একজন পেয়েছিল 13টি করে। তাহলে একজন যদি 13টি পায় তাহলে 65 জন কত পাবে, 65 গুণন 13,
তাহলে 13 দিয়ে 65 কে গুণ করো, 5 তেরং 65, 5 থাকবে 6, 6 তেরং 78 আর 6 84, 845। এবার শিক্ষক আছে কতজন? 4 জন। 4 জন শিক্ষক কতগুলো মিষ্টি পেয়েছিল বলে দেখি। মিষ্টি পেয়েছিল মোট ছাত্র কত বলে দেখি। মোট ছাত্র হচ্ছে 65, এর 40%, 40% মানে 2/5। 5 দিয়ে 65 কে ভাগ করো 13, তার মানে 13 দুগুণে 26টি। তাহলে একজন যদি 26টি করে মিষ্টি পায়, তাহলে 4 জন শিক্ষক কত পাবে? 4 গুণন 26 অর্থাৎ 104টি। তাহলে ছাত্র মিষ্টি পায় 845টি আর শিক্ষক মিষ্টি পায় 104টি। তাহলে টোটাল কতগুলো মিষ্টি পেয়েছিল? 845 আর 104 যোগ করো, তার মানে কত হয়? 949টি। তাই না? ছাত্র পাবে 845 আর শিক্ষক পাবে 104, যোগ করলে কত হবে? 949। সিম্পল, জাস্ট পার্সেন্ট ভাঙা, অঙ্ক কমপ্লিট। কোন জিনিস ধার্য মূল্যের 2/5 দামে বিক্রি করলে 25% ক্ষতি হয়। জিনিসটির ধার্য মূল্য আর ক্রয় মূল্যের রেশিও কত? তাহলে দেখো, তিনটা জিনিস এখানে, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ধার্য মূল্য, সবগুলোরই ব্যাপার আছে। ওকে, খেয়াল করো। জিনিসটা কি বলছে? ধার্য মূল্যের 2/5 দামে বিক্রি করে, মানে ধার্য মূল্য যদি হয় 5 ভাগ, তাহলে বিক্রি করা হবে 2 ভাগ দামে। পার্সেন্ট আছে তো দুটো শূন্য নিয়ে নিই, এটা 500 আর এটা 200 করে নিই। লাগবে তাও কিছু হবে না। আচ্ছা হলো, ধরলাম। এবার বলছে ক্রয় মূল্য কত? 25% ক্ষতি হয় না। 25% ক্ষতি মানে কি বলে দেখি, ফ্র্যাকশনে নিয়ে আসলে 1/4, মানে ক্রয় মূল্য 4 ভাগ হলে ক্ষতি হবে 1 ভাগ, তার মানে বিক্রয় মূল্য 3 ভাগ। তাহলে বিক্রয় মূল্য 200 আর ইউনিট দিয়ে বললে কত? 3। 3 এর ভ্যালু যদি 200 হয়, তাহলে 4 এর ভ্যালু কত? তার মানে 800/3। এটা হচ্ছে ক্রয় মূল্য। হ্যাঁ, কার কার রেশিও চাইছে বলে দেখি, ধার্য মূল্য আর ক্রয় মূল্য। ধার্য মূল্য 500, আমার শূন্য নিয়ে লাভ হলো না, হচ্ছে ওকে। আর ক্রয় মূল্য 800/3, 0 0 ক্যান্সেল। তাহলে 3 দিয়ে যদি গুণ করো পূর্ণ সংখ্যায় চলে আসবে। 3 3 ক্যান্সেল, তার মানে 3 5 15, আর এখানে কত থাকবে? 8। তাহলে জিনিসটার ধার্য মূল্য 15 ভাগ আর ক্রয় মূল্য কত ভাগ বলে দেখি? 8 ভাগ। ওকে, ধার্য মূল্যটা আগে বলছে, খেয়াল করো। এক ব্যক্তি 3 প্রকার জিনিস যথাক্রমে 10%, 20% এবং 30% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসগুলির দামের অনুপাত 1:2:3 হয় আর জিনিসগুলির সংখ্যার অনুপাত, ওকে খেয়াল করো, জিনিসগুলোর সংখ্যার অনুপাত, হ্যাঁ, সংখ্যা 3:2 3:2:1 আছে না? তাহলে একটা 3টি আর একটা 2টি আর একটা ধরে নিলাম 1টি। সংখ্যার অনুপাত, হ্যাঁ, 3 2 1 আছে না? প্রথম প্রকার 3টা, পরের প্রকার 2টা আর পরেরটা 1টা। জিনিসটার দাম 1:2:2 না? প্রথমটার দাম 1 ভাগ, পার্সেন্ট আছে তো 100 ধরে নিই। তাহলে একটার দাম যদি 100 টাকা করে হয়, তাহলে তিনটার দাম 300 টাকা। যে কোনো ধরতে পারো, যে কোনো, খেয়াল করো, অ্যান্সার পার্সেন্ট দিয়ে চাইছে, যে কোনো ধরতে পারো। একটার দাম যদি 1 ভাগ হয়, তাহলে তিনটার দাম 300 টাকা। আর দ্বিতীয় প্রকার জিনিস 2টা নিচে, এটার একটার দাম 2 ভাগ, মানে 200 টাকা যদি হয়, একটার দাম 200, তাহলে দুইটার দাম 200 কে 2 দিয়ে গুণ করলে 400 টাকা। আর তৃতীয়টার দাম 3 ভাগ, তাহলে আমরা ধরলাম 3 ভাগ মানে একটার দাম 300 টাকা, তাহলে একটা জিনিসই কেনা হয়েছে, তার মানে 300 টাকা। ওকে, এবার এই 3 প্রকার জিনিসগুলোতে যথাক্রমে লাভ কত হয়? প্রথমটায় 10%, 300-র 10% মানে কত হয়? 1/10, একটা শূন্য ক্যান্সেল হয়, খুব তাড়াতাড়ি করতে হবে। তার মানে 30 টাকা লাভ হয়। 300-র 10% মানে 30। তারপরেরটায় 400 টাকা, 400-র 20%, 20% মানে 1/5। তার মানে দ্বিতীয়টায় লাভ কত হবে? 80 টাকা। আর তৃতীয়টায় 300 টাকা না? এই 300টি কেন লিখি? 300 টাকা। তৃতীয়টায় 30% লাভ হয়, 330% মানে 90 না? 30% মানে 3/10, তার মানে 90 টাকা লাভ হবে। তাহলে টোটাল ক্রয় মূল্য কত? 300, 400, 700 আর 300 1000। 1000 টাকার জিনিস, তার উপর লাভ হচ্ছে 30 আর 80 110 আর 90, তার মানে কত হয়? 200। ওকে, শতকরা আনার জন্য ইনটু 100, তাহলে 2 0 2 0 1 0 1 0 ক্যান্সেল, 1 না লিখলে হয়, তার মানে কত পার্সেন্ট লাভ হবে বলো দেখি? 20% লাভ হবে, রাইট। 1000 টাকার জিনিসের উপর 200 টাকা লাভ হয়, শতকরা মানে 100-র মধ্যে কত? এবিসি একটি ব্যবসা শুরু করে, শুরুতে এ কিছু মূলধন বিনিয়োগ করে, বি 6 মাস পর তার মূলধন দ্বিগুণ বিনিয়োগ করে। এ যদি 1 ভাগ দেয়, বি কিছুদিন পরে 2 ভাগ করে, হ্যাঁ, 6 মাস পর, আর সি 8 মাস পর 3 গুণ মূলধন বিনিয়োগ করে। দ্বিগুণ বলতে কার দ্বিগুণ বলে দেখি? এর দ্বিগুণ আর কি, হ্যাঁ। আর সি 8 মাস পর 3 গুণ, মানে এর 3 গুণ আর কি। 3 গুণ বলতে কার 3 গুণ বলছে বলে দেখি? এর 3 গুণ মূলধন বিনিয়োগ করে। যদি ভাষাটা বুঝছো তো, এবিসি একটি ব্যবসাতে যোগদান করে, শুরুতে এ কিছু মূলধন বিনিয়োগ করে, বি 6 মাস পর দ্বিগুণ করে, দ্বিগুণ, দ্বিগুণ মানে 2 ভাগ, আর সি দেয় 3 গুণ মানে 3 ভাগ। তাহলে এর টাকাটা তো 12 মাসেই খাটে না, তাহলে 1 গুণন,
লভ্যাংশের রেশিও কত হবে? মূলধন ইন্টু সময় 12, আর সি এর মূলধন 2 ভাগ, আর সে কয় মাস পরে জয়েন করে? 6 মাস পরে। 12 মাসের মধ্যে 6 মাস বাদ দাও, তাহলে বি এর টাকা থাকবে কয় মাস? 6 মাস, মানে 12 মাস। আর সি এর 3 ভাগ মূলধন না, সে 8 মাস পরে জয়েন করে, তাহলে সি এর টাকা থাকবে তোমরা বলবে 4 মাস। 8 মাস গেল, আর বাকি থাকবে 4 মাস। আরে সবগুলাই তো 12 12, তার মানে রেশিও কত হবে? 1:1:1। সবার কি বলো দেখি? লভ্যাংশের রেশিও সেম। তাহলে টোটাল লভ্যাংশ কত? 3 ভাগ। 3 এর ভ্যালু কত বলে দেখি? 3 এর ভ্যালু যদি 27,000 হয়, কত গুণ? 9,000 না? 9,000 গুণ, তাহলে বলছে সি কত পাবে? সি এ বি সবাই সময় পাবে, তাহলে সি এর কত পাবে বলে দেখি? 9,000, তাই না? 3 এর ভ্যালু যদি 27,000 হয়, তাহলে একের ভ্যালু কত হবে বলে দেখি? 9,000। সবাই এ বিও 9,000 করেই পাবে, রাইট? বার্ষিক সুদের হারে কত? সুদের হারে 10,000 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1,025 টাকা হবে। তাহলে সুদের হার বার করতে বলে না, আসল আর সুদ আসলের রেশিও বার করবে। আসল হচ্ছে 10,000, আর 2 বছরের সুদ আসল কত হয়? 1,025। তাহলে 10,000 এর সঙ্গে যদি 1,025 যোগ করো, তার মানে কত হবে বলে দেখি? 11,025, তাই না? তাহলে ছোট যদি করো, 5 দুগুণে 10, আর দুটো ইসে 2,000, 5 দিয়ে ছোট করো, 5/22 110, একবারে দুটোকে ভাগ করলে 0, 5 5 25, আরো 5 দিয়ে ক্যান্সেল করো, 400, 5 দিয়ে ভাগ করো, 441। তার মানে আসল যদি 400 ভাগ হয়, 2 বছর পরে সুদ আসল হবে কত ভাগ বলে দেখি? 441 ভাগ। তাহলে এখান থেকে 1 বছরের ডাটা দরকার আমার। 1 বছরের ডাটা কি করে করব? বাঁ দিকেরটারও বর্গমূল, আর ডান দিকেরটারও কত হবে? বর্গমূল। তাহলে 400 বর্গমূল কত? 20, আর 441 বর্গমূল কত? 21। তাহলে আসল যদি 20 ভাগ হয়, সুদ আসল কত ভাগ বলে দেখি? 21 ভাগ। তাহলে বাড়লো কত ভাগ বলে দেখি? 1 ভাগ। এটা 1 বছরের সুদ, হ্যাঁ? তাহলে সুদের আর কিভাবে বার করে? উপরে 1 বছরের সুদ, নিচে আসল। আসল হচ্ছে 20 টাকার, 1 বছরের সুদ 1 টাকা, শতকরা মানে 100-র মধ্যে কত? তাহলে ক্যান্সেল করলে কত হয়? 5। তার মানে সুদের হার কত পার্সেন্ট হবে বলে দেখি ভাই? 5%। ওকে, সুদের হার বার করতে গেলে আসল আর সুদ আসলের রেশিও বার করবে। 2 বছর থেকে 1 বছরে আসতে গেলে বর্গমূল, আর 3 বছর থেকে আসতে গেলে কি করতে হয় ভাই? ঘনমূল, রাইট? এগুলো অপশন টেস্টে করতে পারো বা এলিগেশন দিয়ে করতে পারো। টি আর হরিণ আছে, অপশন টেস্টে করতে পারো। তাদের মোট পায়ের সংখ্যা কত? 200। টোটাল প্রাণীর সংখ্যা 70টি না? তাহলে একটি টি আর 2টি পা, 70টাই যদি টি হয়, 70টি টি আর কয়টি পা হবে? 70 গুণন 2, 140। আবার 70টাই যদি হরিণ হয়, তাহলে পায়ের সংখ্যা কত হবে? একটা হরিণের 4টা পা, তাহলে 70টা হরিণের 70 গুণন 4, অর্থাৎ 280টা পা। তাহলে এই দুইটার ডিফারেন্স এখানে লেখো 80, আর এই দুইটার ডিফারেন্স এখানে লেখো 60। 0 0 ক্যান্সেল, 8 আর 6 যোগ করো, তার মানে কত ভাগ? 14 ভাগ। ওকে, টিয়ার দাম 8 ভাগ, হরিণের দাম 6 ভাগ, টোটাল দাম কত ভাগ বলে দেখি? 14 ভাগ। মানে সরি, দাম বলি কেন, এটা টোটাল প্রাণীর সংখ্যা 14 ভাগ। 14 এর ভ্যালু যদি 70 হয়, কত গুণ? 5 গুণ। তাহলে হরিণের সংখ্যা হচ্ছে 6 ভাগ, 6 এর ভ্যালু কত হবে? এটাও 5 গুণ, 5 6 30টি, তাই না? 14 ভাগ মানে যদি 70টি প্রাণীকে বোঝায়, হরিণের সংখ্যা 6 ভাগ, 6 এর ভ্যালু কত? 30। ওকে, আসো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34। কর্ণের দৈর্ঘ্য কত? তো খেয়াল করো, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করা হয়, তার মানে কত হবে? 60। আর পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটার ভ্যালু কত? 34। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে 60 হবে, পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটার ভ্যালু 34। 2 দিয়ে ক্যান্সেল করো, 17। এ দেখো তো, এটা মুখে মুখেও করা যায় না? দৈর্ঘ্য আর প্রস্থ এমন দুইটা সংখ্যা হবে যাদের গুণ করলে 60 হবে, আবার যোগ করলে 17। তাহলে তোমরা বলবে দৈর্ঘ্য 12 হবে আর প্রস্থ 5। 12 আর 5 গুণ করো 60, 12 আর 5 যোগ করলে 17। তার মানে কত হবে বলে দেখি? দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ 5 সেমি। তাহলে কর্ণ কত হবে? কর্ণ কি হয়? আয়তক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থের সাথে সমকোণী ত্রিভুজ করে, তার মানে ট্রিপলেট খাবে। ট্রিপলেট খাবে, তাই না? দৈর্ঘ্য 12, প্রস্থ 5 হলে তাহলে কর্ণ কত হবে? 13। 5 12 13 হয়, কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3। হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 400√3। তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের ফর্মুলাটা লেখো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কিছু একটা সিম্বল দিয়ে প্রকাশ করো, √3 ক্যান্সেল, 4 গিয়ে গুণ হবে। তাহলে বাহু স্কোয়ার কত হয়? 400। 4 আর 4 গুণ করলে 1600। তাহলে বাহু কত হবে বলে দেখি? স্কোয়ার সরালে √ওভার, 16 √ওভার করতে হবে 4 আর একটা 0, 40। বাহু যদি 40 হয়, তাহলে এক বাহু 40, পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে 3 বাহু মিলে কত হবে? 3 40 120, তাই না? একটা বাহু 40 হলে 3 বাহু মিলে 3 40 কত হবে? 120। খুব সিম্পল, এটাই অ্যান্সার। একটি চাকার ব্যাসার্ধ 7 সেমি, 44 কিমি যেতে কতটুকু ঘুরবে, তাই না?
তাহলে ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে চাকার বাউন্ডারিটা বার করে নেও পরিধি 2 × 22/7 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 7, তাহলে ক্যান্সেল করলে কত হয় 44 সেমি। ওকে, তার মানে 44 সেমি যেতে ঘুরবে একবার, তাই না? এবার কত বলো দেখি, 44 কিমি যেতে কতবার ঘুরবে? 44 কিমিকে যদি মিটারে আনো 1000 দিয়ে গুণ করো। হ্যাঁ, এটা আসলো মিটারে 44,000 মিটার। এবার এটাকে যদি আরো সেমিতে আনতে চাও, এটা তো মিটারে আসলো, মিটার 1 মিটার মানে 100 সেমি, এটাকে আরো 100 দিয়ে গুণ করো, এত সেমি। ওকে, এতটুকু ডিস্টেন্স যাবে। এবার পরিধি 44 মানে 1 সেমি যেতে 44 সেমি যেতে এতবার ঘুরে, তাহলে এত সেমি যেতে কতবার ঘুরবে? এটারে 44 দিয়ে ভাগ করো, 44 44 ক্যান্সেল, তাহলে 1, এখানে 3 শূন্য, এখানে 2 শূন্য, 5 শূন্য, তার মানে 1 লক্ষ বার, তাই না? 1 5টা শূন্য কতবার ঘুরবে? 1 5টা শূন্য 1 লক্ষ বার। ওকে, এমন কেন হলো? অপশন সি রাইট। আসো দেখো 15 নম্বরে কি বলছে, 1 মিটার বাহু বিশিষ্ট ঘনকার বাক্সের ভিতর 10 সেমি বাহু বিশিষ্ট কয়টি ঘনক রাখা যাবে? আচ্ছা 1 মিটার মানে জানো তো 100 সেমি। এরকম ঘনক বলক গোলক বলক এটার ভিতর কয়টা রাখা যাবে? তখন কি করবে বলো দেখি, বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করবে। বড়টার আয়তন কত? 100 কিউব। আর ছোট ঘনকের বাহু হচ্ছে 10, তার মানে 10 কিউব। তাহলে 100 কিউব মানে কত হবে? 100 কয়টা লিখবে বলো দেখি? 3টা। আর 10 কিউব মানে 1000, তাই না? 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 1 শূন্য 1 শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হয় 100 আর 10 গুণ করলে 1000। তাহলে বড় বাক্সের ভিতর, ঘনকাকার বাক্সের ভিতর ছোট ঘনক কয়টা রাখা যাবে বলে দেখি? 1000টি রাখা যাবে। ওকে, বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করবে, সিম্পল এটি অ্যান্সার। বা আরো শর্টকাটে বড়টার কিউব বাই ছোটটার কিউব, কিন্তু এককটা খেয়াল রাখবে, এটা সেমি বানাতে হবে। ওকে, তাহলে फ्रेंड्स এই ছিল 15টি প্রবলেম, আজকে এখানে শেষ করছি। আবার বলছি, ম্যাথ 0 টু হিরো কোর্সে যদি ভর্তি হতে চাও, বিশেষ অফার চলছে, এক্ষুনি নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা টোটাল প্রসিডিউরটা জেনে নিতে পারো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।